সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আমি মার্জিয়া হাফসা, প্রভাষক, অর্থনীতি বিভাগ, সরকারি শহীদ স্মৃতি আদর্শ কলেজ, নান্দাইল, ময়মনসিংহ, তোমাদেরকে অর্থনীতি ক্লাসে স্বাগত জানাচ্ছি। শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি তোমাদের সাথে মৌলিক অর্থনৈতিক সমস্যাগুলো সম্পর্কে আলোচনা করব। তো চলো শিক্ষার্থীবৃন্দ, আমরা আলোচনা শুরু করি। শিক্ষার্থীবৃন্দ, সীমাহীন অভাব পূরণের উদ্দেশ্যে দুষ্প্রাপ্য সম্পদের নিয়োগ বিন্যাসই হল প্রধান অর্থনৈতিক সমস্যা। সীমাহীন অভাব পূরণের উদ্দেশ্যে দুষ্প্রাপ্য সম্পদের নিয়োগ বিন্যাসই হল প্রধান অর্থনৈতিক সমস্যা। ঠিক আছে? তো দেখো, এই যে সম্পদের স্বল্পতা এবং অভাবের অসীমতা, ঠিক আছে, সম্পদের স্বল্পতা এবং অভাবের অসীমতা থেকেই মৌলিক অর্থনৈতিক সমস্যার উদ্ভব হয়। অপ্রতুল সম্পদকে উৎপাদনের বিভিন্ন ক্ষেত্রে কিভাবে ব্যবহার করা হবে, কিভাবে সমাজের সকল সদস্যের মধ্যে বণ্টন করা হবে, সীমিত সম্পদের সাহায্যে কিভাবে অসীম অভাব পূরণ করা হবে, এগুলোই মৌলিক অর্থনৈতিক সমস্যা। তো শিক্ষার্থীবৃন্দ, অর্থনীতিবিদ P.A. স্যামুয়েলসনের মতে প্রত্যেক অর্থনৈতিক সমাজের মৌলিক সমস্যা বা কেন্দ্রীয় সমস্যা হল তিনটি। এক, কি এবং কতটুকু উৎপাদন করা হবে। দুই, কি উপায়ে উৎপাদন করা হবে। তিন, কার জন্য উৎপাদন করা হবে। ঠিক আছে? তো শিক্ষার্থীবৃন্দ, আমরা জানলাম প্রত্যেক অর্থনৈতিক সমাজের মৌলিক অর্থনৈতিক সমস্যা কয়টি? তিনটি। এক, কি এবং কতটুকু উৎপাদন করা হবে। দুই, কি উপায়ে উৎপাদন করা হবে। এবং তিন, কার জন্য উৎপাদন করা হবে। তো শিক্ষার্থীবৃন্দ, এই যে তিনটি সমস্যা, এই তিনটি সমস্যার বিশ্লেষণ থেকে মৌলিক অর্থনৈতিক সমস্যার প্রকৃতি অনুধাবন করা যায়। শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা আলোচনা করব প্রথম মৌলিক সমস্যা, কি এবং কতটুকু উৎপাদন করা হবে। তো শিক্ষার্থীবৃন্দ দেখো, প্রত্যেক সমাজের প্রথম মৌলিক সমস্যা কি উৎপাদন করা হবে এবং কতটুকু উৎপাদন করা হবে তা নির্ধারণ করা। তো এই যে সম্পদের স্বল্পতা, এই সম্পদের স্বল্পতার কারণেই এই সমস্যার উদ্ভব। ঠিক আছে? তো প্রয়োজন বা গুরুত্বের ভিত্তিতে প্রথমে স্থির করতে হয় কি কি দ্রব্যের উৎপাদন প্রয়োজন এবং তারপর প্রয়োজন উৎপন্ন দ্রব্যের পরিমাণ নির্ধারণ করা। তো শিক্ষার্থীবৃন্দ, উৎপাদন সম্ভাবনা রেখার সাহায্যে বিষয়টি আমরা উপস্থাপন করলাম। চলো একটু দেখি। শিক্ষার্থীবৃন্দ দেখো, চিত্রে ভূমি অক্ষে খাদ্যদ্রব্য ও লম্ব অক্ষে বস্ত্র দেখানো হয়েছে। তো শুধুমাত্র বস্ত্র উৎপাদন করলে এ পরিমাণ সম্ভব। ঠিক আছে? সর্বোচ্চ কতখানি? এ পরিমাণ সম্ভব। আবার শুধুমাত্র খাদ্য উৎপাদন করলে ডি পরিমাণ সম্ভব, সর্বোচ্চ ডি পরিমাণ সম্ভব। তো দেখো শিক্ষার্থীবৃন্দ, আমরা দেখতে পাচ্ছি বি বিন্দুতে কি অবস্থা। খাদ্য কম x1 ও বস্ত্র বেশি y1 সংমিশ্রণে বি বিন্দুতে উৎপাদন করা সম্ভব। খাদ্য কম x1 ও বস্ত্র বেশি y1 সংমিশ্রণে বি বিন্দুতে উৎপাদন সম্ভব। এখন শিক্ষার্থীবৃন্দ, যদি বস্ত্র উৎপাদন থেকে
খাদ্য উৎপাদনের প্রয়োজনীয়তা দেখা দেয়, তবে সি বিন্দুতে উৎপাদন সম্ভব। কোন বিন্দুতে? সি বিন্দুতে। তো সি বিন্দুতে কী অবস্থা চলো একটু দেখি। শিক্ষার্থীবৃন্দ, খাদ্য বেশি X2 ও বস্ত্র কম Y2 সংমিশ্রণে সি বিন্দুতে উৎপাদন সম্ভব। তো শিক্ষার্থীবৃন্দ, এই যে এ, বি, সি ও ডি বিন্দুর কোন বিন্দুতে উৎপাদন করা হবে সেই সিদ্ধান্ত গ্রহণ করতে হবে পরিস্থিতি বিবেচনায় রেখে। শিক্ষার্থীবৃন্দ, এবার আমরা আলোচনা করব দ্বিতীয় সমস্যা, কি উপায়ে উৎপাদন করা হবে। ঠিক আছে? তো দেখো শিক্ষার্থীবৃন্দ, এটি অর্থনৈতিক সমাজের দ্বিতীয় গুরুত্বপূর্ণ সমস্যা। তো এ সমস্যার মূল কথা হলো দ্রব্য ও সেবা উৎপাদনের জন্য কোন পদ্ধতি ব্যবহার করা হবে তা নির্ধারণ করা। ঠিক আছে? এ সমস্যার মূল কথা কি? মূল কথা হলো দ্রব্য ও সেবা উৎপাদনের জন্য কোন পদ্ধতি ব্যবহার করা হবে সেটা নির্ধারণ করা। ঠিক আছে? শিক্ষার্থীবৃন্দ, পৃথিবীর প্রত্যেক দেশে উৎপাদন কৌশল হয় শ্রমনিবিড়, লেবার ইন্টেন্সিভ অথবা পুঁজিনিবিড়, ক্যাপিটাল ইন্টেন্সিভ। ঠিক আছে? শ্রমনিবিড় অথবা পুঁজিনিবিড়, অর্থাৎ যে দেশে পুঁজি অপেক্ষা শ্রমের সরবরাহ বেশি, শ্রমের মূল্য সস্তা, সে দেশে উৎপাদন কৌশল শ্রমনির্ভর হয়। অন্যদিকে যে দেশে পুঁজির পরিমাণ বেশি, শ্রমের মজুরি বেশি, সে দেশে উৎপাদন কৌশল কেমন হবে? উৎপাদন কৌশল হবে পুঁজি নির্ভর। যে দেশে পুঁজির পরিমাণ বেশি, শ্রমের মজুরি বেশি, সে দেশে উৎপাদন কৌশল পুঁজি নির্ভর হয়। যেমন শিক্ষার্থীবৃন্দ, উন্নত দেশগুলোতে উৎপাদন কৌশল পুঁজিনিবিড়, অন্যদিকে অনুন্নত ও উন্নয়নশীল দেশে উৎপাদন কৌশল শ্রমনিবিড়। তো কী উপায়ে উৎপাদন করা হবে এই সিদ্ধান্ত নেওয়ার জন্য কোনো সমাজে কী পরিমাণ এবং কোন ধরনের উপকরণ অধিক পরিমাণ আছে তার প্রেক্ষিতে স্থির করা হয়। ঠিক আছে? তো শিক্ষার্থীবৃন্দ, সম উৎপাদন রেখার সাহায্যে সমস্যাটির বিশ্লেষণ করা যায়। আমরা তাহলে দেখো এই যে সম উৎপাদন রেখার সাহায্যে বিশ্লেষণটি একটু দেখি চিত্রের মাধ্যমে। তো শিক্ষার্থীবৃন্দ, আরেকটি কথা একটু বলা দরকার, যেমন দেখো এই যে আমরা দেখতে পারবো সম উৎপাদন রেখা। ঠিক আছে? পরে অনেক আলোচনা হবে, তারপরেও একটু বলে দেই যে সম উৎপাদন রেখা হলো কি? এমন একটি রেখা যার প্রত্যেকটা বিন্দুতেই দুটি উপকরণের বিভিন্ন সংমিশ্রণ দেখায় এবং প্রত্যেকটি বিন্দুতে উৎপাদন কিন্তু সমান। ঠিক আছে? তো দেখো আমরা এই যে কি উপায়ে উৎপাদন করা হবে এটি আমরা সম উৎপাদন রেখার সাহায্যে দেখছি। ঠিক আছে? তো শিক্ষার্থীবৃন্দ, দেখো চিত্রে ভূমি অক্ষে শ্রম এল এবং লম্ব অক্ষে পুঁজি কে দেখানো হয়েছে। আইকিউ সম উৎপাদন রেখা, আইকিউ আইসোকোয়ান্ট সম উৎপাদন রেখা। ঠিক আছে? তো আইকিউ সম উৎপাদন রেখার T1 পুঁজিনিবিড় কৌশল, T1 বিন্দুটি পুঁজিনিবিড় কৌশল এবং T2 বিন্দুটি শ্রমনিবিড় উৎপাদন কৌশল নির্দেশ করা হয়েছে। শিক্ষার্থীবৃন্দ, আবারও বলছি, আইকিউ সম উৎপাদন রেখার T1 বিন্দু পুঁজিনিবিড় কৌশল এবং T2 বিন্দু শ্রমনিবিড় উৎপাদন কৌশল নির্দেশ করা হয়। ঠিক আছে? তো দেখো শিক্ষার্থীবৃন্দ, চিত্রে মূলধন বেশি K1 ও শ্রম কম
L1 সংমিশ্রণে T1 বিন্দুতে উৎপাদন সম্ভব। T1 বিন্দুতে কি অবস্থা দেখো, মূলধন বেশি K1 ও শ্রম কম L1 সংমিশ্রণে T1 বিন্দুতে উৎপাদন সম্ভব। তো শিক্ষার্থীবৃন্দ আবার দেখো, মূলধন কম K2 ও শ্রম বেশি L2 সংমিশ্রণে T2 বিন্দুতে উৎপাদন সম্ভব। আবারও বলি, T2 বিন্দুতে কি অবস্থা? শিক্ষার্থীবৃন্দ, মূলধন কম K2 ও শ্রম বেশি L2 সংমিশ্রণে T2 বিন্দুতে উৎপাদন সম্ভব। T2 বিন্দুতে মূলধন কম K2 ও শ্রম বেশি L2 সংমিশ্রণে T2 বিন্দুতে উৎপাদন সম্ভব। এখন শিক্ষার্থীবৃন্দ, T1 ও T2 বিন্দুর কোন বিন্দুতে উৎপাদন করা হবে সেটা আমাদেরকে পরিস্থিতি বিবেচনায় রেখে সিদ্ধান্ত নিতে হবে। ঠিক আছে শিক্ষার্থীবৃন্দ, এবার তৃতীয় মৌলিক অর্থনৈতিক সমস্যা কার জন্য উৎপাদন করা হবে এটি আলোচনা করব। তো দেখো শিক্ষার্থীবৃন্দ, কার জন্য উৎপাদন করা হবে, এটি মৌলিক অর্থনৈতিক সমস্যার তৃতীয় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। ঠিক আছে, এটি মৌলিক অর্থনৈতিক সমস্যার তৃতীয় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। দেখো, সমাজে কোনো কোনো দ্রব্য আছে যা শুধুমাত্র গরিব শ্রেণী ব্যবহার করে, আবার কিছু কিছু দ্রব্য আছে শুধু ধনিক শ্রেণী ব্যবহার করে থাকে। ঠিক আছে, তো এই যে সমাজের শ্রেণীবিভাগ অনুসারে দ্রব্যের উৎপাদনের মধ্যে শ্রমবিভাজনের প্রয়োজনীয়তা দেখা দেয়। কি দেখা দেয়? সমাজের শ্রেণীবিভাগ অনুসারে দ্রব্যের উৎপাদনের মধ্যে শ্রেণীবিভাজনের প্রয়োজনীয়তা দেখা দেয়। তো মানুষের ক্রয় ক্ষমতার বিষয়টিও কি এর সাথে বিবেচনা করা প্রয়োজন? কোন বিষয়টি? মানুষের ক্রয় ক্ষমতার বিষয়টিও এর সাথে বিবেচনা করা প্রয়োজন। তো এই যে বিষয়টি, ঠিক আছে, এই বিষয়টি কিভাবে ব্যাখ্যা করা যায়? উৎপাদন সম্ভাবনা রেখার সাহায্যেও কিন্তু ব্যাখ্যা করা যায়। চলো আমরা বিষয়টি একটু চিত্রের মাধ্যমে দেখি। দেখো শিক্ষার্থীবৃন্দ, চিত্রে ভূমি অক্ষে গরিব ও লম্ব অক্ষে ধনিক শ্রেণী দেখানো হয়েছে। তো যখন শুধু ধনীদের জন্য উৎপাদন করলে সর্বোচ্চ এ পরিমাণ সম্ভব। কোন পর্যন্ত উৎপাদন সম্ভব? সর্বোচ্চ শুধু ধনীদের জন্য উৎপাদন করলে সর্বোচ্চ এ পরিমাণ সম্ভব। আবার শুধু গরিবদের জন্য উৎপাদন করলে সর্বোচ্চ ডি পরিমাণ সম্ভব। ঠিক আছে, তো দেখো, গরিবের জন্য কম x1 ও ধনীদের জন্য বেশি y1 সংমিশ্রণে বি বিন্দুতে উৎপাদন সম্ভব। বি বিন্দুতে কি অবস্থা? গরিবের জন্য কম x1 ও ধনীদের জন্য বেশি y1 সংমিশ্রণে বি বিন্দুতে উৎপাদন সম্ভব। আবার দেখো, সি বিন্দুতে কি অবস্থা? সি বিন্দুতে গরিবের জন্য বেশি x2 ও ধনীদের জন্য কম y2 সংমিশ্রণে সি বিন্দুতে উৎপাদন সম্ভব। গরিবদের জন্য বেশি x2 ও ধনীদের জন্য কম y2 সংমিশ্রণে সি বিন্দুতে উৎপাদন সম্ভব। তো এখন শিক্ষার্থীবৃন্দ, এ বি সি ও ডি বিন্দুর কোন বিন্দুতে উৎপাদন করা হবে
সেই সিদ্ধান্ত গ্রহণ করতে হবে পরিস্থিতি বিবেচনায় রেখে। কেননা কোন বিন্দুতে উৎপাদন করা হবে তা নির্ভর করে সে দেশের জনসংখ্যার শ্রেণী কাঠামোর উপর। কোন শ্রেণীর উপযোগী দ্রব্য উৎপাদনে দেশ অধিক মনোযোগী হবে সেটি অনুধাবনেই এ সমস্যার অন্তর্ভুক্ত। ঠিক আছে, তো দেখো আজকের আলোচনার প্রেক্ষিতে আমরা বলতে পারি যে অসীম অভাবের মধ্যে নির্বাচিত অভাবসমূহ পূরণকল্পে কিভাবে সম্পদের বিকল্প ব্যবহার করে উৎপাদন ও ভোগ কাম্যস্তরে উপনীত করার মাধ্যমে সামাজিক কল্যাণ সর্বোচ্চ করা সম্ভব, এটি অর্থনীতির মৌলিক সমস্যা। এই সমস্যার প্রকৃতি সকল সমাজেই অভিন্ন, তবে সমাধান পদ্ধতির শুধু ভিন্নতা রয়েছে। তো শিক্ষার্থীবৃন্দ, আজকের আলোচনা এ পর্যন্তই ছিল। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তারপরেও কোনো সমস্যা হলে আমাদেরকে অবশ্যই জানাবে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সুন্দর থেকো, নিরাপদে থেকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।